রিসেন্টলি যেহেতু আমরা কার্বন 13 এতগুলো এনএমআর শেষ করেছি, তাই এখন আমরা 2D এনএমআরটাও শেষ করে নেব, যাতে করে কার্বন 13 আর হচ্ছে প্রথমটা মাথায় থাকা অবস্থায় তোমাদের 2D এনএমআরটা পড়ে ফেলা উচিত। 2D এনএমআর তো বুঝতেই পারছো, 2 ডাইমেনশনাল এনএমআর। এখানে আমরা এতদিন যে প্রথম পড়েছি কার্বন 13 পড়েছি, সবগুলো কিন্তু কি 1 ডাইমেনশনাল ছিল, তাই না? Recording in progress. ওয়ান ডাইমেনশনাল এনএমআর আমরা যেটা পড়েছি আজকে, এটা হচ্ছে যে কোনো একটা ডাইমেনশন বরাবর আমরা হচ্ছে স্কেলিংটা করেছি 0 থেকে 15 অথবা 0 থেকে 220 কার্বন 13 এর জন্য। এই ppm রেঞ্জে আমরা এক ডাইমেনশন বরাবর হচ্ছে আমরা স্পেকট্রাম নিয়েছি এবং রিডিং গুলো স্টাডি করেছি, তাই তো? কিন্তু 2D এনএমআর কি করা হয়, 2 ডাইমেনশনালি স্পেকট্রাম ড্র করা হয়। 2 ডাইমেনশনালি দুইটা স্পেকট্রাম যখন একে অপরের উপর সুপারইম্পোজ করে তখন কি হয়, কোরিলেট করে বিভিন্ন ধরনের কোরিলেশন পিক, ক্রস পিক, ডায়াগোনাল পিক, এই ধরনের অনেক ধরনের পিক আমরা পাই। ঠিক আছে, তো 2 ডাইমেনশনালি কি হয়, 2 ডাইমেনশনালি দুইটা ডাইমেনশনে আমরা স্পেকট্রাম ড্র করব। স্পেকট্রাম ড্র করে আমি দুইটা ডাইমেনশনাল স্পেকট্রাম ড্র করছি, সেই দুইটা স্পেকট্রামটাকে যে কোরিলেশনটা হয় সেই কোরিলেশনটা আমি আসলে স্টার্ট করি। আচ্ছা, যেমন আমি একটু বলে নেই, তাহলে আমার প্রোটোন দেওয়া হয় 16 0 থেকে 15। ঠিক আছে, প্রোটোন এনএমআর মনে করো এখানে একটা ডাবলেট আসছে, এখানে একটা ট্রিপলেট, এখানে একটা সিঙ্গলেট। এখানে যে তোমার পিক গুলো আসছে, পিক গুলো তোমার আমি 1 ডাইমেনশনালি স্টাডি করতে পারি। আর মনে করো আমি 2 ডাইমেনশনাল ডাবলেট, এটা একটা ট্রিপলেট, তাহলে পিকের ইন্টেন্সিটি, মাল্টিপ্লিসিটি, তারপর হচ্ছে কার জন্য কি পিক আসছে সবগুলো তো আমরা অ্যাসাইন করে ফেলতে পারছি। তাহলে 2D মানে আমরা কি করব, 2D নিয়ে করব আমরা যে এই যে স্পেকট্রাম, 1 নাম্বার স্পেকট্রাম এবং 2 নাম্বার স্পেকট্রাম সাথে কোরিলেট করবে। কিভাবে কোরিলেট করছে, সেই কোরিলেশন যে পিক গুলো সেটা হচ্ছে এই বক্সটার মধ্যে আসবে। এই বক্সটার মধ্যে এই দুটো স্পেকট্রাম, 1 নাম্বার এবং 2 নাম্বার স্পেকট্রাম কিভাবে কোরিলেট করছে সেই ধরনের পিক গুলো এই বক্সের মধ্যে আসে। এটাকে আমরা বলবো হলো 2D স্পেকট্রাম। আচ্ছা, নেক্সট ভিতরে যাই, দেখো what is 2D NMR spectroscopy, 2-dimensional nuclear magnetic resonance spectroscopy. 2D NMR spectroscopy is a set of NMR spectroscopic methods which gives data plotted in a space. Plotted in a space, একটা স্পেসে প্লট করা হয়, ডাটাগুলো কিন্তু একটা স্পেসে প্লট করা হয়। কিরকম, আমরা কিন্তু একটা লাইনের উপর আগে প্লট করতাম, তাই তো? এখন সেটা না করে এখন কি করব, একটা এই যে তোমার একটা স্কয়ার বক্স, এই বক্সের যে স্পেসটা আছে সেই স্পেসের মধ্যে তোমার ডাটাগুলো প্লট করা হবে। ডিফাইন্ড বাই 2 কোঅর্ডিনেট এক্সেস। তার মানে কি, এখানে 1 নাম্বার কোঅর্ডিনেট, 2 নাম্বার কোঅর্ডিনেট, এই 2 নাম্বার দুটো এক্সেস বরাবর তোমার ডাটাগুলো ইনপুট করা হবে প্রথমে, তারপরে যে তোমার কোরিলেট করে ডাটাগুলো সেটা আমি স্পেসের মধ্যে পাবো। জেনারেলি দিস এক্সেস প্রেজেন্ট রেঞ্জেস অফ কেমিক্যাল শিফট। এক্সেস বরাবর আমরা কি দিচ্ছি, এক্সেস বরাবর অবশ্যই আমরা কেমিক্যাল শিফট ভ্যালু ড্র করে নিই, তাই না? এটা একটা নিয়ম আছে, সেটা হচ্ছে কি, নিয়মটা হচ্ছে আমি যদি মনে করো দুটো এক্সেস বলেছে, তাহলে আমি কি 0 থেকে যদি আমি এখানে 15 ধরি, তাহলে আরেকটা আমি কি এখান থেকে 0 ধরবো নাকি এখান থেকে 0 ধরে 15 করবো, কোনটা হবে? নিয়মটা হচ্ছে যেখান থেকে আমি 0 ধরবো, একটা স্কেলিং আমি শুরু করবো, ঠিক ওখান থেকে আবার 0 ধরে আমার 15 পর্যন্ত আসতে হবে। আচ্ছা, মানে যেই কর্নার থেকে আমি 0টা শুরু করবো একটা স্কেলিং এর, এটা তো একটা স্কেল, তাই তো? এটা তো একটা এনএমআর স্কেল। এখানে 0 থেকে যদি 15 হয়, সেকেন্ড স্কেলটা অবশ্যই এই প্রান্ত থেকে স্টার্ট করতে হবে। তার মানে আমি যদি কার্বন বসাই তাহলে এখান থেকে 0 থেকে 220 ppm পর্যন্ত যাবে। ব্যাপারটা বুঝতে পারছো? প্লটিং এর সময় কিন্তু খেয়াল করতে হয়, কারণ এনএমআর এ 2D এনএমআর এ মেইন যে জিনিসটা আমাদের শিখতে হবে সেটা হচ্ছে ড্র করা। ঠিক আছে, পিকটা
ড্র করতে পারা, কার জন্য কি পিক আসে, কোথায় পিক আসতে পারে, এটা জেনে নিয়ে প্রপারলি ড্র করতে পারবা। তো স্কোয়ার শেপ সাধারণত ড্র করতে পারলে বেশ হয়, পিকগুলো খুব সুন্দর রাখা যায়। সবসময় চেষ্টা করবা যে তোমার টেট্রাহেড্রাল, সরি টেট্রাহেড্রাল তো না, তোমার হচ্ছে এটাকে স্কয়ার শেপ একটা বক্স যেন সবসময় হয় প্রপারলি। এটা যদি হয় তাহলে তোমার পিক গুলো অ্যাসাইন করতে, এখানে যে আমরা যে ক্রস পিক কোঅর্ডিনেট পিকে দিব সেটা অ্যাসাইন করতে তোমাদের সুবিধা হবে। আচ্ছা, the signal is represented as a function of each of these chemical shift ranges. তার মানে এখান থেকে কোনো পিক আমি পাই, তো মনে করো স্পেসে আমি এই পিকটা পেয়েছি। আচ্ছা, এই পিকটা both এই যে 1 নাম্বার কেমিক্যাল শিফট এবং 2 নাম্বার কেমিক্যাল শিফট, দুইটা কেমিক্যাল শিফট রেঞ্জকে তোমার প্রেজেন্ট করবে। ঠিক আছে, তার মানে যে কোনো একটা পিক 2 ডাইমেনশনাল যেটা বলছে, স্পেসের মধ্যে আমি স্পেসের মধ্যে যে কোঅর্ডিনেট বা ক্রস পিক বা ডায়াগোনাল পিক পাবো, এটা দুইটা কেমিক্যাল শিফটকেই রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে, কথাগুলো কিন্তু আগে মাথায় নিতে হবে। 2 ডাইমেনশনালি কিভাবে করে আমরা একটা স্পেকট্রাম ড্র করি, কিভাবে করে পিক গুলো আসে এবং কিভাবে করে প্লটিংটা করতে হয়, জিরো কোথা থেকে শুরু হয়, স্কেলিংটা কোথা থেকে শুরু হয়, এটা কিন্তু ইম্পর্টেন্ট। সাপোজ কোন বইতে যদি এরকম থাকে যে আমি এখান থেকে শুরু করলাম 0 থেকে 15 আমি করতে পারি, তাহলে 2 নাম্বার স্পেকট্রামটা কোথা থেকে যাবে, এই নিচ থেকে 0 থেকে হয় 220 না হয় 15, এরকম করে যাবে। ঠিক আছে, এরকম করে কিন্তু যাবে না, অনেকে কিন্তু যে দুটা ক্লাসে পরীক্ষাতে করে সেটা হচ্ছে 0 থেকে 15, এরকম কিন্তু হবে না, হবে হলো 0 থেকে 15, এটা হচ্ছে রাইট। ও স্কয়ার যে বক্সটা আছে সেটা ড্র করার মধ্যেও কিন্তু অনেক টেকনিক্স আছে, সেটা সুন্দর করে পেন্সিল দিয়ে করতে পারলে ভালো, তবে একটু চেষ্টা করবা ডার্ক পেন্সিল দিয়ে করার। ঠিক আছে, ডার্ক পেন্সিল দিয়ে করতে এবং দুটো স্কেলিং 0 থেকে 1 জায়গা থেকে শুরু করতে। আচ্ছা, how 2D NMR spectrum is represented, মানে 2D spectrum আসলে কিভাবে করে রিপ্রেজেন্ট করা হয়। In one-dimensional experiment, the signal is represented as a function of a single parameter, usually the chemical shift. ঠিক আছে, আর 2 ডাইমেনশনাল কিন্তু আসলে তোমার কেমিক্যাল শিফট অনুযায়ী কিন্তু আসলে আমি কিন্তু যে পিকটা আমি পাই, আমার যে পিকটা ক্রস পিক বা কোঅর্ডিনেট পিকটা যেটা আছে সেটা কিন্তু কেমিক্যাল শিফট ভ্যালুকে ডিফাইন করে না। ঠিক আছে, ডিফাইন করে কি, দুটো এক্সিস যে তোমার কেমিক্যাল শিফট থাকবে, একই সাথে দুইটা কোঅর্ডিনেট এক্সিসকে সে রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে, in two-dimensional experiment, there are two coordinate axes. Generally, these axes also represent ranges of chemical shift. The signal is presented as a function of each of these chemical shift ranges. Now, আমি বারবার বলছি, একটা সিগনালে কিন্তু এই যে আমি একটা সিগন্যাল এখানে শো করছে, ঠিক আছে, এই একটা সিগন্যাল এটাকে বলা হয় কন্ট্রোল প্লট। ঠিক আছে, কন্ট্রোল প্লট যেটা হচ্ছে 3 ডাইমেনশনাল, যদি 3 ডাইমেনশনাল একটা প্লট আসে, 2 ডাইমেনশনাল এনএমআর কিন্তু অনেক সময় 3D NMR স্পেকট্রোস্কোপিও বলা হয়, কারণ আমি পরে বলছি। এই যে দেখো, এটা হচ্ছে মনে করো 1 নাম্বার 1 নাম্বার এক্সিস, 2 নাম্বার এক্সিস, তাই তো, আমি পিক পেয়েছি এখানে। এই পিকটা এই স্কেলের যে কোনো একটা মানকে রিপ্রেজেন্ট করবে, প্লাস এই স্কেলের যে কোনো একটা পিককে ও রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে, আচ্ছা, the data are plotted as grid আকারে তোমার হচ্ছে আসে, মানে গ্রিড আকারে একটা, যেমন ধরো পিক গুলো যখন আসে আমার কন্ট্রোল প্লট অথবা গ্রিড প্লট, অনেক সময় কিন্তু পিকটা এরকম এরকম আসে। ঠিক আছে, মনে করো ইন্টেন্সিটি, এরকম ইন্টেন্সিটি আমার যেমন এরকম করেছে না, এরকম না এসে দেখা যাচ্ছে দুইটার ওভারল্যাপিং হয়ে পিক গুলো আসলে এরকম 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 টাইপের আসে। তোমার একটু ইয়াতে এরকম কন্ট্রোল প্লট একটার উপর একটা প্লেট বসে বসে একটা পিক নিয়ে একটা পিক ইন্টেন্সিটি ওরা এভাবে শো করে 2 ডাইমেনশনাল স্পেকট্রোস্কোপিটা। আচ্ছা, one axis represents one chemical shift, the second axis represents the second chemical shift range, and the third dimension আমরা যেটা বলছিলাম 2 ডাইমেনশনাল স্পেকট্রোস্কোপিকে অনেক সময় pseudo 3 ডাইমেনশনাল স্পেকট্রোস্কোপি বলা হয়। pseudo কেন বলা হচ্ছে, কারণ হচ্ছে যে থার্ড ডাইমেনশন এটা আসলে থাকে, যেটা হলো কি, কোনটা, এই পিকের ইন্টেন্সিটিটা। ঠিক আছে, তার মানে কি, দেখো কয়টা এক্সিস হচ্ছে, এটা হচ্ছে ইন্টেন্সিটি এক্সিস, এটা একটা এক্সিস, কেমিক্যাল শিফটের এটা একটা এক্সিস, তার মানে কি তোমার 3 ডাইমেনশনাল স্পেকট্রোস্কোপির মতোই হচ্ছে। Third dimension constitutes the magnitude of the observed signal অথবা intensity, magnitude অথবা হচ্ছে তোমার intensity ব্যবহার করে।
এই ইন্টেন্সিটি থেকে আমরা বুঝতে পারি, তোমার মনে করো যে কার্বনের সাথে হাইড্রোজেনের একটা কাপলিং হয়েছে, ঠিক আছে? কার্বন সাথে যখন হাইড্রোজেনের কাপলিংটা হবে, যদি সিঙ্গেল অ্যাটাচ যদি হয়, মানে ডিরেক্টলি অ্যাটাচ যদি হাইড্রোজেন হয়, তার সাথে কাপলিং অপশন বেশি হবে স্বাভাবিকভাবে। বেশি হলে সেখানে কিন্তু ইন্টেন্সিটিটা বাড়বে। আবার যদি তোমার 2 থেকে 3 বন্ড ডিসটেন্স কোনো হাইড্রোজেন থাকে, তার সাথে যদি কোনো কাপলিং শো করে, সেখানকার ডিসটেন্স ইন্টেন্সিটিটা একটু কম হবে, ঠিক আছে? এইভাবে করে আমরা সিগন্যালের ইন্টেন্সিটি থেকেও কিন্তু কিছু ইনফরমেশন পেতে পারি। তো এই জন্যই বলা হয় এটাকে 2D প্রশ্ন আসতে পারে। 2D এনএমআর স্পেকট্রোস্কোপিকে অনেক সময় সিউডো 3 ডাইমেনশনাল স্পেকট্রোস্কোপি বলা হয় কেন? শেষ করি। The result is a form of contour plot, যেটাকে বলা হয় contour plot, in which contour lines correspond to signal intensity. এই যে লাইনটা হচ্ছে, এই লাইনটাকে আসলে বলা হচ্ছে আমরা signal intensity measure করব। Since two frequency axes are involved, the method is called two-dimensional NMR. But the information found is plotted in three-dimensional form with intensity as a third dimension. তার মানে third dimension কি থাকে? Intensity of the contour plot থাকে, তাই তো? That's why 2D NMR also known as three-dimensional NMR spectroscopy. আশা করি সবাই বুঝতে পেরেছো। না বুঝলে ইনস্ট্যান্ট প্রশ্ন করতে হবে। তাহলে 2D NMR স্পেকট্রোস্কোপি কি আমরা জানলাম, কিভাবে প্লট করতে হয়, এটাকে কেন থ্রি ডাইমেনশনাল স্পেকট্রোস্কোপি বলা হয়ে থাকে, এটা কিন্তু আমরা জানলাম। এখন আমরা ডিফারেন্ট 2D NMR টেকনিক্স, কি কি টেকনিক্স আছে কমনলি, এবং কোন কোন টেকনিক্স গুলো আমরা খুব ডিটেইলস পড়বো, ঠিক আছে? এই স্পেকট্রাম গুলো কিন্তু অবশ্যই জানা থাকা দরকার। হ্যাঁ, জানা থাকলে কিন্তু তোমার একটা আননোন স্ট্রাকচারের পিওর একটা আননোন স্ট্রাকচার যদি তোমার থাকে, সেখান থেকে তোমার স্ট্রাকচার ডিটারমিনেশনটা খুব ইজি হয়, ঠিক আছে? টুডি আবিষ্কার স্পেকট্রোস্কোপি জানা থাকে। আচ্ছা, প্রথমটা কি? প্রোটন প্রোটন কোজি। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে প্রশ্ন কিন্তু এরকম আছে যে এই যে তোমার এগুলো কিন্তু এলাবোরেট করতে পারে। আচ্ছা, এই অ্যাব্রিভিয়েট করা আছে, এলাবোরেট করতে পারে, ঠিক আছে? এরকম আসে যে এইচএমকিউসি এলাবোরেট করে দেখাও, এইচএমডিসি, নয়েসি, টক্সি, রয়েসি, ঠিক আছে? এরকম কিন্তু প্রশ্ন আসে। আচ্ছা, যেটা বলছে কোরিলেশন স্পেকট্রোস্কোপি, যখন লিখবে খাতা, যখন লিখবে যে যখন এলাবোরেশনটা করবে, তখন কিন্তু আন্ডারলাইন তোমাদের কিন্তু কালার থাকবে না, আন্ডারলাইন করে দিতে পারো যে কোনটা দিয়ে এই কোজিটা লিখছে। COSY কোজি, এটাকে যেন কি বলে, তোমার যদি নেম থেকে আসে, আরেকটা ওয়ার্ড আছে, আচ্ছা পরে মনে করে বলবো না। কোজি, COSY, ঠিক আছে? হেড কর কোথা থেকে আসছে? ইন্টারনিউক্লিয়ার কোরিলেশন স্পেকট্রোস্কোপি। আচ্ছা, প্রোটনগুলোর কোজি কি দেয়? প্রোটনের সাথে আমার টু ডাইমেনশনাল যেটা আমি বলছি, প্রোটনের সাথে প্রোটনের একটা কোরিলেশন স্পেকট্রোস্কোপি দিবে, তাই তো? এক এক এক্সিস তোমার প্রোটন থাকবে, আর এক্সিসটা প্রোটন থাকবে, থাকলে আমি যে কোরিলেশন পিক গুলো পাবো, সেটাকে আমি বলবো গুলো প্রোটন কোজি। আচ্ছা, হেডকোয়ার্টার কি? হেডকোয়ার্টার হচ্ছে ইন্টারনিউক্লিয়ার কোরিলেশন স্পেকট্রোস্কোপি, কোরিলেশন বিটুইন কার্বন 13 এন্ড হাইড্রোজেন। শুধুমাত্র ডিরেক্টলি অ্যাটাচড যে হাইড্রোজেন থাকবে কার্বনের সাথে, তারা কোরিলেশন পিক দিবে, সেটা স্টাডি করা হচ্ছে তোমার হেডকোয়ার্টার। পুলক, COLOC, পুলক কোরিলেশন স্পেকট্রোস্কোপি ফর লং রেঞ্জ কাপলিং। যদি কার্বন 13 এর সাথে তোমার মনে করো ডিরেক্টলি অ্যাটাচ হাইড্রোজেনের সাথে কাপলিংটা না হয়ে 2 থেকে 3 বন্ড ডিসটেন্স দূরে, সাধারণত আমরা কার্বন থেকে কি করি? হ্যাঁ, ডিরেক্টলি অ্যাটাচ হাইড্রোজেনের সাথে তোমার কাপলিংটা আমরা করি না কার্বন 13 এর ক্ষেত্রে, কিন্তু পুলকের ক্ষেত্রে কি হবে? এই হাইড্রোজেনতে হবে না, না হয়ে এই হাইড্রোজেন অথবা এই হাইড্রোজেন, তাহলে কয় বন্ড ডিসটেন্স গেল? 1 2, 2 বন্ড ডিসটেন্সে 2 জে, এখানে 1 2 3, এটা হচ্ছে 3 বন্ড ডিসটেন্সে, ঠিক আছে? 3 জে। তো এই কাপলিং গুলো আমরা পুলকের ক্ষেত্রে অবজার্ভ করতে পারি। এইচএসকিউসি কি? এইচএসকিউসি আসলে হেড করের মতোই একটা তোমার টেকনিক, কিন্তু কিন্তু আপডেটেড, ঠিক আছে? যেখানে হেড করে কিছু প্রবলেম থাকে, সেগুলো সলভ করে এইচএসকিউসিটাকে মানে ইউজ করা হয়, ঠিক আছে? ডিসঅ্যাডভান্টেজ আছে, তাকে আমরা অমিট করে মিনিমাইজ করে এইচএসকিউসি টেকনিকটা একদম একই রেজাল্ট দেয়, ঠিক আছে? এই হেড করের মতো। তার মানে কি কার্বন 13 তোমার ডিরেক্টলি অ্যাটাচ হাইড্রোজেন থাকবে, তার সাথে একটা কোরিলেশন পিক দিবে। HMQC,
ইন্টারনিউক্লিয়ার মাল্টিপল কোয়ান্টাম কোহারেন্স। এটাও তোমার অনেক হেড করার মতোই। এটাও একটু আরেকটু আপডেটেড একটা টেকনিক। এটা কি, newer experiment and replaces XOR. Only directly bonded hydrogen and carbons will give cross-peak. Cross-peak বলতে পারো অথবা বলতে পারো হচ্ছে correlation peak. Correlation peak, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, HMQs কিংবা HSQs কিন্তু একই ধরনের ডাটা কিংবা টেস্ট কর বলো, সবাই কিন্তু ডাটার পরিমাণ, ডাটার মান কিন্তু একই রকম, ইনফরমেশন কিন্তু একই দিচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে কোনটাতে তোমার নয়েজ বেশি আসছে, কোনটাতে তোমার হচ্ছে পিকের ইন্টেন্সিটিটা তোমার থার্ড ডাইমেনশনাল পিকের ইন্টেন্সিটি আমি বলছিলাম কন্ট্রোল ডট ইন্টেন্সিটি এটা কম আসছে, ঠিক আছে? এগুলোকে মেইনটেইন করে তোমার হচ্ছে টেকনিকগুলোকে আপডেট করা হচ্ছে। আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট কি, HMBC নিউক্লিয়ার। হেটারোনিউক্লিয়ার যখনই হবে তখনই বুঝবে এখানে কার্বন 13 এবং প্রোটন চলে আসছে। মাল্টিপল বন্ড কোহারেন্স, মাল্টিপল বন্ড দূরে যে হাইড্রোজেন থাকবে তার সাথে কার্বনের একটা কোরিলেশন হবে। HMBC gives correlation between carbon and protons that are separate by 2, 3 অথবা 4। চারটা খুব রেয়ারলি আসে, খুব রেয়ারলি চারটা আসে, অনেক সময় আসেও না। যদি তোমার হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড যদি তোমার হাই থাকে সেক্ষেত্রে চারটা আসতে পারে, তাও ইন্টেন্সিটি খুব কম, ঠিক আছে? প্লটের ইন্টেন্সিটি দেখা যায় খুব কম আসে, ছোট একটা পিক পাওয়া যায়, এরকম একটা লাইন, ঠিক আছে? আর দুই এর দেখা যাচ্ছে ক্রস পিকটা এই যে কোরিলেশন পিকটা ডার্ক আসে, তিনটা একটু কম আসে, মানে যার সাথে যার মনে করো যে কাপলিং কনস্ট্যান্ট, কাপলিং যত স্ট্রং হবে পিকটা তত বেশি ইন্টেন্স হবে। আচ্ছা, নয়েজিটা কি, নয়েজিও আছে। নয়েজি বলতে কি, তার মানে কার্বন থাকবে এবং প্রোটন যাবে, তার মানে কি এনওই আমরা কি করেছিলাম, হ্যাঁ, স্পেস ফেনোমেনন, তাই তো? সো স্পেস ম্যাম ম্যাম একটু নয়েজ আসছে ম্যাম, কথা ক্লিয়ারলি মানে বোঝা যাচ্ছে না। এরকম নয়, স্যারে বাতাস থাকে, স্যারে শব্দ হচ্ছে। ম্যাম মেবি ম্যাম ইয়ারফোনের যে শব্দটা সেটা হচ্ছে ম্যাম আচ্ছা আচ্ছা আসতেছে। আচ্ছা, এবার ঠিক আছে, ঠিক এখনো হচ্ছে? ম্যাম এখনো হচ্ছে এই শব্দটা। স্যারের শব্দ, হ্যাঁ। গরম হচ্ছে। হ্যাঁ, শুনতে পাচ্ছ এখন? জি ম্যাম এখন শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, যেটা বলছিলাম, নয়েজিটা আমরা যেটা পড়েছি সেটা হলো এনওই কি পড়েছিলাম ক্লাস ক্লাসে পড়লাম মনে হয় এনওইটা, যে তোমার থ্রো স্পেস ফেনোমেনন, থ্রো বন্ড কিন্তু না, এটাকে আমরা কি বলি, কি কাপলিং এটাকে বলে? এটাকে স্কেলার কাপলিং বলে নাকি কাপলিং বলে? এখন কেউ কথা বলবে না। ডাইপোলার কাপলিং। এই যে স্লাইড গুলো দিয়ে দিই, রেকর্ডিং গুলো দিয়ে দিই, একটু দেখো না নাকি নিজেরা বসে বসে? হ্যাঁ, এখন তো বাসায় কোনো কাজ নেই, মাস্টার্স করছো, মাস্টার্স কোর্স কম, বাসায় দেখতে পারো ওগুলা। ডাইপোলার কাপলিং যখন হবে তখন কি হচ্ছে, আমার কার্বনের সাথে 3 ডাইমেনশনালি হাইড্রোজেন যারা 2 থেকে 4 অ্যাংস্ট্রমের মধ্যে আসবে তার সাথে পিক দেয়, তাই তো? তার সাথে তার এনহ্যান্সমেন্টটা হয়। তো এই যে এনহ্যান্সমেন্টটা, এটাকে কোরিলেট করে আমি 2 ডাইমেনশনাল স্পেকট্রোস্কোপি দিতে পারি, যেটা আমরা বলি হলো নয়েজি ভিক্টর ওভারহাউজার এনহ্যান্সমেন্ট স্পেকট্রোস্কোপি। আরেকটা কি, টক্সিক total correlation spectroscopy tells which proton are in the same spin system. Same spin system বলতে কি বোঝায়? কোন প্রোটনের সাথে কোন প্রোটনের কাপলিং হয়েছে, অথবা মনে করো যে তোমার শুধুমাত্র যে নেইবারিং প্রোটনের যে কাপলিং হয় তা না, নেইবারিং থেকে 2 থেকে 3 বন্ড ডিসটেন্স দূরে কিন্তু তোমার কাপলিং হয়, 4 বন্ড ডিসটেন্স দূরে কিন্তু কাপলিংটা হয় প্রথম প্রোটন। তো সেখান থেকে আমরা কাপলিংটা বের করতে পারি নয়েজ থেকে, সরি টক্সিক থেকে। রোজিটা কি, রোটেটিং ফ্রেম নিউক্লিয়ার ওভারহাউজার ইফেক্ট স্পেকট্রোস্কোপি।
হোমোনিউক্লিয়ার NO ইফেক্ট ইজ মেজার্ড আন্ডার স্পিন কাপলস। তার মানে কি 9টি তো হেটারোনিউক্লিয়ার থাকবে আর রোজকে তোমার হচ্ছে থাকবে হোমোনিউক্লিয়ার। ধরুন ধরুন এটা ইফেক্টটা ডিটারমাইন করা হবে। ওহো হা হা, এই দেখো একটা আছে, এটাও কিন্তু এলাবোরেট করতে অনেক সময় প্রশ্ন আসে। হোমোনিউক্লিয়ার হার্টম্যান হান স্পেকট্রোস্কোপি। হোমোনিউক্লিয়ার হার্টম্যান হান স্পেকট্রোস্কোপি। কোন দ্য সাবস্ট্রাকচারাল ফ্র্যাগমেন্ট, তার মানে কি তোমার একটা মলিকুলের যদি আমি ভাঙি, ছোট ছোট করে ভাঙি, সেই ছোট ছোট ভাগগুলোকে আমি কিভাবে স্টাডি করতে পারি সেটা হচ্ছে এই স্পেকট্রোস্কোপি থেকে আমি বের করতে পারবো। টুডি ইনঅ্যাডিকুয়েট। ইনঅ্যাডিকুয়েট মানে কি পর্যাপ্ত না, তাই তো? টুডি ইনঅ্যাডিকুয়েট। আজকে ক্লাসের সংখ্যা, স্টুডেন্ট সংখ্যা আমি কালকে আর গত ক্লাসে এবং হচ্ছে এবার তোমাদের কম দিচ্ছি, কেন বলো দেখি? সবার অ্যাটেন্ডেন্স কিন্তু আমার কাছে জমা হয়, বুঝছো? তোমাদের সময় এখন ম্যাম বিদ্যুতের সমস্যা করতেছে ম্যাম, যেমন গেরুয়াতে বিদ্যুৎ না, আমি ডাটা নিয়ে এখন ক্লাস করতেছি। তালহা সাবরিন আনমিউট করো। তোমার ইয়া কি রেজাল্ট কি? ফোর্থ ইয়ারে তুমি পাস করতে পেরেছো নাকি কোথাও ইয়া আসছে? তালহা সাবরিন, তোমাকে জানো খবর? ক্লাস করছে দেখা যায়। আচ্ছা, যদি inadequate। আচ্ছা, তোমাদের একটু জানিয়ে রাখি, তোমাদের আপাতত অনলাইন পরীক্ষার সিদ্ধান্ত হয়নি, তোমরা আপাতত ক্লাস করবে। যারা যাদের মাস্টার শেষ হয়ে গিয়েছে, যাদের কোর্স, তাদের হয়তো বা পারমিশন নিয়ে, তোমার থেকে ম্যামের কাছে পারমিশন নিয়ে তোমার প্র্যাকটিক্যাল ক্লাসগুলো শেষ করা যায় কিনা সেটা চেষ্টা করা হবে। যে সেটা করা হয় জাস্ট মানে তোমার পেপার শেষ করে দিয়ে তোমার হচ্ছে অনলাইন পরীক্ষায় যাওয়া হবে, ঠিক আছে? আর যখন পরীক্ষা ল্যাব ল্যাব পরীক্ষা যখন আমরা ক্লাস আমরা যখন নিব, ইনস্ট্যান্ট পরীক্ষাটা আমি নিব, এরকম করে আর কি তোমাদের মানে চালানো হবে আর কি। ম্যাম ম্যাম ল্যাব কি আমাদের মাস্টার্সের নন থিসিসের? হ্যাঁ, অফিসেস। আচ্ছা আচ্ছা, আমাদের 44 পরীক্ষা হবে অনলাইন। সলিউশন অনলাইন করতে হবে। তোমাদের এখন ডিসিশন হয় নাই, তোমরা আপাতত সেফ সাইডে আছো, চুপচাপ ক্লাস করে থাকবে। বাকি থার্ড ইয়ার ফোর্থ ইয়ার মাস্টার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সবাই পরীক্ষা দিবে অনলাইন, সবাই। ম্যাম ঈদের আগে কি হওয়ার সম্ভাবনা আছে মাস্টার্সের? না 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 না, এটা লাগে না, পরে সব। আচ্ছা, টুডি ইনঅ্যাডিকুয়েট কি হবে? ইনক্রেডিবল ন্যাচারাল অ্যাবান্ডেন্স ডাবল কোয়ান্টাম ট্রান্সফার এক্সপেরিমেন্ট। এটা কি হচ্ছে এখানে? আমি শুধুমাত্র একটা কম্পাউন্ডের কার্বন কার্বন স্কেলটনটা আমি বের করবো। একটা কার্বন কার্বন স্কেলটনটা কিরকম, কি টাইপ স্কেলটন আছে, এটা আমি বের করতে পারবো হচ্ছে এই টুডি ইনঅ্যাডিকুয়েট দিয়ে। ইনএট কি? ইন স্কেলটন বের করার টেকনিক, এটা আমরা করবো। তো এখান থেকে সবগুলো আমরা ডিটেলস করবো না, কিছু কিছু আছে যেটা আমরা ডিটেলস করবো। আচ্ছা, একটু হোল্ড করো তোমরা। Recording stopped.
Recording in progress. আচ্ছা, দেখো প্রথম কোজি টেকনিক। পুরি যে টেকনিক গুলো আমরা দেখলাম সবগুলো যে পড়বো তা না, কিছু কিছু টেকনিক আমরা এখানে ডিটেলস পড়বো, ঠিক আছে? কটা বাজে এখন? এটা সব খুব পপুলার এবং তোমার খুব কমনলি ইউজ একটা টেকনিক প্রথম কোজি। কি হয় আসলে এখানে, যে প্রোটনের সাথে যে প্রোটনটা কাপলিং করে একে অপরকে স্প্লিট করে তারা ক্রস পিক এবং ডায়াগোনাল পিক দেয়। দুই ধরনের পিক আমরা কোজিতে পাই প্রথম কোজিতে। একটা হচ্ছে ডায়াগোনাল পিক। The first and most popular two-dimensional NMR experiment is the homonuclear correlation spectroscopy. অনেক সময় এটাকে homonuclear correlation spectroscopy ও বলে, which is used to identify spins which are coupled to each other. এই লাইনটা কোজির ক্ষেত্রে থাকতেই হবে। তার মানে কি বোঝাচ্ছে এখানে, যে স্পিন, যে প্রোটনের যে নিউক্লিয়াসের স্পিন গুলো একে অপরের সাথে কাপল করে স্প্লিট করে দেয় তারা হচ্ছে পিক দেয় কোজিতে, ঠিক আছে? ডায়াগোনাল পিক পাই এবং হচ্ছে ক্রস পিক। ডায়াগোনাল পিকটা কি, এই পড়াগুলো তোমরা হচ্ছে সুন্দর করে পড়ে নিবা। আমি ডায়াগোনাল পিক তোমাদের দেখা দিচ্ছি। কি বক্স স্কয়ার ফার্স্ট আমাকে আঁকতে হবে। স্কয়ার যদি আমি আঁকি 0 থেকে 15, 0 থেকে 15, মনে করো এই একটা প্রোটন আর একটা, সরি একটা ডাবলেট, প্রত্যেকটা একটু মনে রাখো সিঙ্গেল এখানে একটা ডাবলেট, এরকম যদি পিক আসে মনে করো এটাই এই প্রোটনটাকে স্প্লিট করেছে। প্রথমে আমি পাবো হলো ডায়াগোনাল পিক। ডায়াগন একটা আঁকতে হবে, একটা কর্নার আঁকতে হবে। ডায়াগনটা আবার এই যে 15 থেকে 15 আঁকলে কিন্তু হবে না, ঠিক আছে? 0 থেকে শুরু করতে হবে। ডায়াগনটা 0 থেকে, তুমি যেই কর্নার থেকে 0 শুরু করবে সেই কর্নার থেকে তোমার ডায়াগনটা শুরু হবে। তো এটা যদি হয় তাহলে আমি ডায়াগোনাল পিক এখন আমি আঁকবো। আমি কিন্তু প্রথমে একটা কথা বলেছিলাম যে স্পেসের মধ্যে আমি যে পিক গুলো পাবো, থ্রি ডাইমেনশনাল যে পিক গুলো আমি পাচ্ছি, সেই পিক গুলো কিন্তু দুইটা কেমিক্যাল শিফট ভ্যালুকে কোরিলেট করবে, তাই তো? তাহলে আমি যদি এখানে একটা পিক পাই, মনে করো এখানে একটা মানে ডায়াগোনাল পিক আমি পেয়েছি এবং এখানে আমি একটা ডায়াগোনাল পিক পেয়েছি। এই ডায়াগোনাল পিক গুলো কি বোঝায়, কাকে রিপ্রেজেন্ট করবে? এই ডায়াগোনাল পিক থেকে আমি যদি একটা একটা ভার্টিক্যাল লাইন এবং একটা হরাইজন্টাল লাইন টানি, এই ভার্টিক্যাল লাইনটা এবং হরাইজন্টাল লাইনটা যেই পিকের সাথে গিয়ে মিলিত হবে, এই যে ডায়াগোনাল পিকটা আছে ঠিক সেই দুটো পিককে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? মনে হয় 1 নাম্বার প্রথম, এটা হচ্ছে 2 নাম্বার প্রথম, এটা 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। তাহলে দেখো এই ডায়াগোনাল পিক থেকে যদি আমি একটা ভার্টিক্যাল লাইন টানছি, একটা হরাইজন্টাল লাইন টানছি, যে যেটা পিকের সাথে মিলিত হবে, তার মানে কি এই ডায়াগোনাল পিকটা এই 1 নাম্বার এক্সিসের যে কেমিক্যাল শিফট আছে সেখানকার প্রোটন 1 কে এবং একই 2 নাম্বার কেমিক্যাল শিফটের একই প্রোটন, আমার প্রোটন 1 কে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে? আবার সেকেন্ড ডায়াগোনাল পিক থেকে যদি আমি একটা ভার্টিক্যাল লাইন এবং একটা হরাইজন্টাল লাইন টানি, ঠিক একই ভাবে কিন্তু এই একটা ডায়াগোনাল পিকে দুইটা কেমিক্যাল শিফটের সেম দুইটা প্রোটনকে, এই প্রোটনকে রিপ্রেজেন্ট করে। কারণ আমি যদি যখন ভার্টিক্যাল হরাইজন্টাল লাইন টানবো, আমার সাথে অবশ্যই মনে রাখবো টিপি পুড়িয়ে নেওয়ার আঁকার জন্য অবশ্যই একটা স্কেলের দরকার হয়। তো স্কেল কিন্তু তুমি স্কেলিং করবে তখন কি হবে, অবশ্যই দেখবে যে খুব সুন্দর যদি মিলে যায়, যেটা সেম পিকের সাথে মিলতে হবে। ডায়াগোনাল পিক সবসময় সেম পিককে রিপ্রেজেন্ট করে। যদি সেম হুবহু একই পিকের সাথে মিলে যায় তখন বুঝতে হবে এটা হচ্ছে আজকে ডায়াগোনাল পিক এবং এটা সেম পিককে রিপ্রেজেন্ট করবে। এবং আরেকটা জিনিস আপনাকে বলতে, ড্র করার সময় তোমরা ড্রটা এমন ভাবে করবে যেন তোমার যেমন ধরো আমি যদি এই স্পেকট্রামটা আমি যদি এরকম করে রাখতাম,
এটা তো সেম স্পেকট্রামে ছিল, সেক্ষেত্রে স্কেলিংটা কিন্তু খেয়াল করতে হবে। স্কেলে কিন্তু এই আমি যখন হরাইজন্টাল লাইন টানবো এইখানে কিন্তু আমার সিঙ্গেলটা হতে হবে এবং এখানে কিন্তু ডাবলেটটা থাকতে হবে। ড্রপ করার সময় একটু সাবধানে ড্রপ করতে হবে আর কি। কথা বুঝতে পারছো সবাই? আমি আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, এই যে স্লাইড দিচ্ছি আমি, স্লাইডটা কিন্তু ইনঅ্যাপ্রোপ্রিয়েট অথবা তোমার পর্যাপ্ত না। আমি কিন্তু বই থেকে প্রশ্ন করব, বই যারা ঘাটবে না তারা কিন্তু প্রশ্ন আলটিমেটলি পারবে না, বই ঘাটাঘাটি করতেই হবে। আমি সেদিন আমাকে গত মাস্টার্সের একটা স্টুডেন্ট আমাকে স্লাইডের স্ক্রিনশট পাঠাচ্ছে, স্লাইড মডারেট করে নাও, সুন্দর করে গুছিয়ে নাও খাতায়, না স্লাইড থেকে আমাকে স্ক্রিনশট পাঠিয়ে ম্যাডাম এখানে বুঝতে পারছি না, মানে বুঝতে পারছো না ভালো কথা, ক্লাসে জিজ্ঞেস করো নাই, বই ঘেটে ঘাটাঘাটি করে এসে প্রশ্ন করো, মানে ইভেন তোমরা 100টা লেথার্জিক হয়ে গেছো, বইটা ঘাটাঘাটি করে যে প্রশ্ন করবা এসে সেটাও তোমরা করো না। আমি তো তোমাদেরকে সবসময় বলি প্রশ্ন করো প্রশ্ন করো, বইটা অ্যাটলিস্ট নিজের একটা দায়িত্ব তো আছে। আমি তোমাকে স্লাইড দিচ্ছি, রেকর্ডিং দিচ্ছি, সব দিয়ে দিব, তুমি চুপ, তারপরেও তুমি পড়বা না। তারপর যতটুকু পড়বা উপর তো ভাষা ভাষা, ওখান থেকে ভাষা ভাষা বুঝতে না পারলে আবার ম্যাডামকে জিজ্ঞেস করা, নিজের নিজের দায়িত্ব হলে কোথায় তোমাদের? বই ঘাটাঘাটি করে যদি না পাও, বই থেকে বুঝতে পারছো তখন সে জিজ্ঞেস করবা, ম্যাম এখানে বুঝি নাই, বই টাচই করবা না, উপর দিয়ে ভাষা ভাষা করে ম্যাডাম এই লাইনটা বুঝি না, এই ওয়ার্ডটা, এটা হবে না কিন্তু। এরপর হচ্ছে দেখো ক্রস পিক, খারাপ হয়। আচ্ছা এই লাইনগুলো এখান থেকে পড়বা সুন্দর করে, এখানে কি বলছে, দ্য এক্সটেন্ডিং ভার্টিক্যাল এন্ড হরাইজন্টাল লাইন ফ্রম ইচ স্পট অন দ্য ডায়াগোনাল, প্রত্যেকটা স্পট থেকে আমি যদি ডায়াগোনালের উপরে যে স্পট গুলো আছে, শুধুমাত্র সেই পিকের কথা আমি বলছি, সেই স্পট থেকে আমি যদি একটা ভার্টিক্যাল এবং হরাইজন্টাল লাইনটা নিই, আমি কিন্তু করসপন্ডিং যে তোমার সেম পিক টাইম পেয়েছি কেমিক্যাল শিফট 1 এবং 2 তে, আমার কিন্তু দুটো একই পিককেই রিপ্রেজেন্ট করবে। দ্য ডায়াগোনাল পিক সার্ভস অনলি রেফারেন্স পয়েন্ট, একটা রেফারেন্স পয়েন্ট হিসেবে কাজ করে ডায়াগোনাল পিক গুলো। আচ্ছা আর ক্রস পিকটা কি? ক্রস পিকটা কি, ইথানল মনে করো, ইথানল যদি তোমার ডায়াগোনাল পিক থাকেই, তাই তো, মনে করো সেম ডাবলেট আমি একটা সিঙ্গলেট রাখলাম, এখানে একটা সিঙ্গলেট একটা ডাবলেট আমি রাখলাম 0, তাহলে আমরা কিন্তু জানি যে এই মনে করো এটা হচ্ছে H1, আমি কিন্তু স্প্লিটিং প্যাটার্নটা ঠিকভাবে দেই নাই, H1 মনে করো এটা H2, এটা মনে করো H1, এটা হচ্ছে H2, এটা H1, এটা হচ্ছে H2, আমি ডায়াগোনাল পিক মনে করো এখানে এখানে আমি পেলাম, ডায়াগোনাল সম্পর্কে আমার জানা আছে। এখন H3 এবং সরি H2 এবং H1 পরস্পর কিন্তু কাপল করে, তাই না? আমি যখন কাপলিং করলে কি হবে, H3 টা কি দিবে, দুইটা প্রোটন আছে এখানে, কি দিবে ট্রিপলেট, আর ও কি দিবে কোয়াড্রেট। আমি ট্রিপলেট কোয়াড্রেট আঁকলাম না, জটিল হয়ে যাচ্ছে, আমি সিঙ্গেল ডাবলেট তোমাদের বোঝাচ্ছি। যেহেতু দেখো খেয়াল করো এই H2 প্রোটন H1 কে সাথে কাপলিং করেছে, আবার H1 ও কিন্তু H2 সাথে কাপলিং করেছে, তাই না? তাহলে কি হবে, যদি তাই হয়, যদি একে অপরের সাথে কাপল করে H1 প্রোটন এবং H2 এর সাথে কাপলিং করে থাকে, তাহলে আমি ক্রস পিক পাবো। কোথায় ক্রস পিক পাবো? আমি আগে ডায়াগোনাল আঁকার সময় আমি ডায়াগোনাল থেকে কি করেছিলাম, আমি উপরের দিকে এবং নিচের দিকে আমি হচ্ছে পাশের দিকে আমি হচ্ছে হরাইজন্টাল এবং ভার্টিক্যাল লাইন টেনেছিলাম। এখন ক্রস পিক আমি যখন আঁকবো, ক্রস পিক যদি এই দুটা প্রোটনের মধ্যে যদি কাপলিং হয়ে থাকে, তাহলে আমি এই দুটো প্রোটনের মধ্যে একটা ক্রস পিক পাবো। এখন ক্রস পিক কিভাবে আঁকবো, প্রত্যেকটা বিন্দু থেকে আমি একটা ভার্টিক্যাল হরাইজন্টাল লাইন আমি টানবো, এখান থেকে একটা ভার্টিক্যাল একটা হরাইজন্টাল, এখান থেকে একটা ভার্টিক্যাল একটা হরাইজন্টাল লাইন আমি টানলাম। এখন যে ক্রস সেকশনটা আছে, যে ক্রস পয়েন্টটা আছে, সেখানে যদি কোনো পিক থাকে, এখানে যদি কোনো পিক আমি পাই এবং এখানে যদি কোনো পিক আমি পাই, তাহলে আমি বুঝতে পারবো এই H1 প্রোটনটা এবং H2 প্রোটনটা একে অপরের সাথে কাপলিং করেছে। তার মানে এই যে আমি স্পিন বলছি, স্পিন which are coupled to each other, যারা একে অপরের সাথে কাপল করবে ঠিক তারাই স্পেসের মধ্যে, ডায়াগোনে না কিন্তু স্পেসে, আউট অফ দ্য ডায়াগোনাল, অনেক সময় অফ ডায়াগোনাল পিকও বলা হয়, হ্যাঁ, যেটা হচ্ছে ডায়াগোনাল বাইরে আসে। এরকম যদি কোনো স্কোয়ারের মধ্যে খেয়াল করো,
আমি কিন্তু আলটিমেটলি একটা স্কোয়ার পাচ্ছি, ছোট একটা স্কোয়ার। স্কোয়ারের দুই কর্নার থাকবে ডায়াগোনাল পিক, বাকি দুই কর্নার থাকবে হলো ক্রস পিক, যদি তারা একে অপরকে কাপল করে, কাপলিং যদি হয়। ঠিক আছে, তো এই জিনিসগুলো তোমাদের হচ্ছে মেইন বেসিক প্রথম কোর্সে বোঝার বিষয়। তাহলে এই ক্রস পিকটা তোমাদের লিখে দিতে হবে। এই ক্রস পিকটা কার জন্য আসছে? H1 H2, এখানে আসছে H1 H2। অনেক সময় কি হয়, এই দুটোকে মিরর ইমেজ বলা হয়, একটা পরে মিরর। ঠিক আছে, যদি এখানে একটা ক্রস পিক আমি পাই, ডেফিনেটলি আমার করেসপন্ডিং অপর সাইডেও, এই ডায়াগোনের অপর সাইডেও আমার একটা ক্রস পিক পাওয়ার কথা। ঠিক আছে, তো এখানে আমার সময় H1 প্রাইম 2 প্রাইম দিয়েও তোমার হচ্ছে অ্যাসাইন করা হয়। একটু পরে দেখো, the important peaks in the spectrum are off diagonal peaks or cross peak. Off diagonal peak অথবা cross peak বলা হয়। Cross peaks have different values for each frequency coordinate appear off the diagonal. The cross peak indicate coupling between pairs of nuclei. তার মানে কি, অবশ্যই এই যে ক্রস পিকটা দেখাচ্ছে, যার সাথে ভার্টিক্যাল এবং হরাইজন্টাল যেই দুটো পিকের সাথে মিলে যাবে, সেই দুটো পিক একসাথে কাপলিং করছে, সেই দুটো প্রথম একসাথে কাপলিং করবে। ঠিক আছে, ক্রস পিক রেজাল্ট ফ্রম এ ফেনোমেনন কল্ড ম্যাগনেটাইজেশন ট্রান্সফার। ম্যাগনেটাইজেশন ট্রান্সফারের মাধ্যমে আমরা আসলে এই প্রসেস, মানে তোমার ইয়া প্রসেসটা বলছে তোমার কোন প্রসেস আমরা ক্রস পিক গুলো পাই, ম্যাগনেটাইজেশন ট্রান্সফারের মাধ্যমে তোমার ক্রস পিকটা আসে। and their presence indicates that two nuclei are coupled which have two different chemical shift. ঠিক আছে, দেখো প্রত্যেকটা অবশ্যই কিন্তু এইটার যে কেমিক্যাল শিফট দিল, এটা কেমিক্যাল শিফট গুলো কিন্তু ভিন্ন, তারা আসলে কাপল করেছে কিনা, ইভেন যদি দুই বন্ড ডিসটেন্স দূরেও যদি কোনো প্রোটন থাকতো তার সাথে কাপল করেছে কিনা, সেটা কিন্তু আমি ক্রস পিক দিয়ে বুঝতে পারতাম। each coupling give two symmetrical cross peak above and below the diagonal. above এবং below the diagonal এ আমরা দুইটা ক্রস পিক পাই একটা কাপলিং এর জন্য। ঠিক আছে, কোজি স্পেকট্রাম অফ 2-nitropropane, 2-nitropropane খেয়াল করো, কয়টা পিক পাবো আমরা বলতে পারবে? কয়টা পিক পাবো? পাবো হচ্ছে, বলতে পারবা কেউ কয়টা পিক পাবো এই মলিকুলটাতে? কয়টা পিক পাবো আমরা? ম্যাম দুইটা পাওয়ার কথা না? হ্যাঁ, দুইটা। কারণ কি? ম্যাম ওই দুই পাশের সিএসসি গুলো এক হয়। সিমেট্রিক্যাল, দুই পাশে যে মিথাইল গ্রুপটা আছে সিমেট্রিক্যাল গ্রুপ। ঠিক আছে, তাহলে বি এক ধরনের প্রোটন, এ এক ধরনের প্রোটন। এর সংখ্যা যদি বেশি, আমি এর এর ইয়া কি হবে, মাল্টিপ্লিসিটি কি হবে? এক যেহেতু পাশে নেই, মানে প্রোটন একটা, দুটাই সিমেট্রিক বলছি আমরা, তাহলে পাবো হচ্ছে ডাবলেট। আর মিথাইল গ্রুপ কি দিবে? মিথাইল গ্রুপ দিবে ডাবলেট। আর এটা কি দিবে? এই যে হাইড্রোজেনটা, এই হাইড্রোজেনটা দিবে হচ্ছে তোমার মাল্টিপ্লিসিটির মতো। ঠিক আছে, তাই যদি হয় খেয়াল করো, অবশ্যই সিএইচ বি নাম্বার প্রোটনের সাথে তোমার হাইড্রোজেন নাইট্রো গ্রুপটা যুক্ত, ডিরেক্টলি অ্যাটাচ তোমার ইলেকট্রোনেগেটিভ একটা অ্যাটম, যার কারণে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে স্ট্রংলি, এটা মোর ডিশিল্ডেড জোনে যাবে দেন প্রোটন এ। এই নাম্বার প্রোটনটা কি আসছে তোমার 1.6 থেকে 2.6 এর মধ্যে মনে হয় এটা আছে। এই প্রোটনটা 1. আসছে, এটা 55 কিংবা 55 এর মাঝখানে। তো এখানে আমি কি পাচ্ছি, একটা ডাবলেট। এটাই দেখো ইন্টেন্সিটিটা খেয়াল করো, ইন্টেন্সিটি দেখে অনেক কিছু বলে দেওয়া যায়। ইন্টেন্সিটি থেকে বুঝতে পারছি এটা প্রোটন সংখ্যাটা বেশি, আর এখানে দেখো ইন্টেন্সিটি খুবই কম, তার মানে মাত্র একটা প্রোটন এই ইন্টেন্স পিকটা, লেস ইন্টেন্স পিকটা দিচ্ছে। আচ্ছা, এখন যদি আমি এটার প্রশ্ন যদি আসে, প্রথম কোজি আঁকো অফ 2-nitropropane, আমাকে স্কেলিং করতে হবে। তুমি যেটা বলছিলাম স্কেলিং এখান থেকে ওখানে শুরু করতে পারো, আবার এখান থেকে এখানে শুরু করতে পারো। ঠিক আছে, যদি তাই হয় দেখো 0 থেকে 15 আমাকে স্পেকট্রাম আমি ড্র করছি, আবার একই জায়গা থেকে 0 থেকে 15 আমি পর্যন্ত ড্র করলাম। ঠিক আছে, তো স্পেকট্রাম সাধারণত কি করা হয়, যেখানে স্পেকট্রাম আঁকা হয় তার নিচে তোমার হচ্ছে স্কেলিংটা দেওয়া হয় 0 থেকে 15। তাই হয় আমি 1.5 এ মনে করো ডাবলেট আসছে, ডাবলেট রাখলাম, এখানে আসে মাত্র, এখানে আমি এটা বি নাম্বার প্রোটনটা আমি ড্র করেছি। তাহলে 2 নাম্বার কেমিক্যাল শিফটের রেঞ্জটা আমি যদি এখান থেকে ধরি 0 থেকে 15 যদি ধরি, একইভাবে মনে করো
ভুল করছি নাকি এটা? ভুল হচ্ছে তোমাদের, বুঝছো? এটা হচ্ছে যেটা যে জায়গাটায় ভুল হচ্ছে সেটা হচ্ছে সাধারণত যখন আমরা ড্র করবো স্পেকট্রামটা, তার নিচের দিকে হচ্ছে তোমার স্কেলিংটা করতে হয়, ঠিক আছে? স্কেলিংটা করলে আমি যদি 0 0 একই থেকে শুরু করি, তাহলে কিন্তু দেখো এখানে যদি আমি 0 ধরতাম, এখানে আসতো মানে হচ্ছে ডাবলেটটা, আর এখানে আসার কথা ছিল মাল্টিপ্লেটটা, ঠিক আছে? সেটা আসলে হয় না, কারণ যেহেতু স্কেলটা তোমার বিপরীত পাশে ড্র করতে হয়, এই কারণে তোমার স্কেলিংটা শুরু হয় কোথা থেকে? 0 থেকে 15 এরকম করে রেখেছে। একটা বলতে একটা আমি দেখে নেই। 0 থেকে এখানে 15 হবে। 0 1 2 3 4, তাহলে এখান থেকে আমি এখন বলতে পারবো। বুঝতে পারছো? ঠিক আছে, দেখো আমি বলি একটু। তোমার এই স্কেলটা, হ্যাঁ, এই স্কেলটা আসলে হওয়ার কথা ছিল এখানে না, এখানে 0 থেকে এই যে 15 আমি স্কেলিংটা করেছি। স্কেলিংটা করার সময় এখানেও কিন্তু 0 থেকে 15, মানে এই দেখো ওখানে 5, এটা কত 1, তার মানে 0 থেকে 15 এরকম করে আসছে। তোমরা একটা জিনিস একটু খেয়াল করবে, দুইটা বই কিন্তু দুই রকম ভাবে দেওয়া আছে, একটা হচ্ছে পাবি, একটা হচ্ছে তোমার হচ্ছে স্কেলিং যদি তুমি নিচে বসাও, মানে তোমার মনে করো আমি স্পেকট্রাম এঁকেছি এখানে আর স্কেলটা দিয়েছি আমি নিচে, তাই তো? তখন কিন্তু আবার ডিরেকশনটা একটু চেঞ্জ হবে, তখন কিন্তু আমি 0 কিন্তু আমি এখান থেকে দেখাচ্ছি না, আমি দেখাচ্ছি নিচ থেকে। যদি নিচ থেকে দেখাই তাহলে 0টা কিন্তু দেখো যেখানে 15 শেষ হচ্ছে, আমার ড্র করার সুবিধার্থে 0 এই স্কেলটাকে আমি নিচে নামিয়ে দিয়ে আসছি, তাহলে 0 কিন্তু এখান থেকে শুরু হচ্ছে, 0 থেকে 15, আবার এখানে 0 থেকে 15 একই ছিল, এখানেও 0 থেকে 15 ছিল, কিন্তু যেহেতু স্কেলটাকে আমি নিচে নামিয়ে নিয়ে আসছি, নিচে নামিয়ে নিয়ে আসার কারণে তখন যেখান থেকে 15 শেষ হয়েছে সেখান থেকে আবার 0টা শুরু হবে। এটা হচ্ছে আকার সুবিধার্থে, ঠিক আছে? কারণ এখানে তোমার ইয়ানা হয়ে যায়, এখানে তোমার হচ্ছে 0 থেকে 15টা নিচে নামায় নিয়ে আসা হয়েছে। ভাবে বুঝতে পারছো তো কি করা হয়েছে এখানে? হয়তো বুঝতে পারছো স্কেলটা কোথায় নেওয়া হয়েছে? জি ম্যাম। আচ্ছা, জাস্ট স্কেলটাকে নিচে নামানোর জন্য এক জায়গা থেকে শুরু হওয়া কথা ছিল, কিন্তু দেখা যাচ্ছে এখানে 5 শেষ হচ্ছে, এখান থেকে 0 শুরু হচ্ছে। আচ্ছা, বই যখন পড়বা তখন একটু খেয়াল করে পড়বো স্কেলটা কেমন করে দেওয়া আছে। তো এরকম যদি হয়, একটা হলো আমি যদি 0 থেকে এখানে আবার একই আসে, তখন কি হচ্ছে দেখো 1.5 এর দিকে আমাকে ডাবল পাচ্ছি, আবার 4.6 এর দিকে আমি একটা হচ্ছে মাল্টিপ্লেস পাচ্ছি, তাই তো? এখন কথা হচ্ছে তোমার যেটা, সেটা হলো যে প্রথম কাস্ট বিনিময়ের সময় আমার কিন্তু কি করতে হয়, যে মলিকুলের আগে স্পেকট্রামটা আঁকতে হয়, আঁকতে পারতে হবে। আঁকার পরে মাত্রা ঠিক রেখে মানগুলা খুব অ্যাপ্রক্সিমেট না হলেও খুব কাছাকাছি তুমি যদি রাখো, মানে খুব অ্যাকুরেট না হলেও অ্যাপ্রক্সিমেটলি তুমি মানগুলো যদি বসে দিতে পারো তাহলে ঠিক আছে। সেই মানগুলো বসানোর পরে আমাকে যদি কোজি আঁকতে বলে, প্রথমে আমার প্রথম কাজ হচ্ছে একটা ডায়াগন আঁকা, ঠিক আছে? ডায়াগন আঁকতে হবে। ডায়াগন যদি আমি আঁকি তাহলে আমি ডায়াগোনাল পিক পাবো। ডায়াগোনাল পিক পাবো একদম ডায়াগনটার উপরে। তাহলে দেখো এখানে হচ্ছে একটা পিক, ডায়াগোনাল পিক, একটা ডায়াগোনাল। এখন ডায়াগোনাল পিকগুলো ঠিক আছে কিনা আমি কিভাবে বুঝবো? একটা ভার্টিক্যাল লাইন। ম্যাম হ্যাঁ, আমি আসলে বুঝতেছি না ম্যাম, ওই যে ডায়াগোনাল পিক আর হচ্ছে যে ডায়াগোনালের বাইরে যে পিক গুলো আসতেছে, তো এরা কি মিন করে ইন্ডিভিজুয়াল ম্যাম? এটা আপাতত তুমি হচ্ছে ডায়াগোনাল পিক সম্পর্কে জানো। ডায়াগোনাল পিকটা কিভাবে আসবে? একটা ডায়াগন মানে একটা কর্নার রাখতে হবে তোমার, ঠিক আছে? একটা কর্নার রাখতে হবে। যদি কর্নার আকার করে কর্নারের উপরে যে পিক গুলো আসে সেগুলোকে আমরা বলি হচ্ছে ডায়াগোনাল পিক। কর্নারের উপরে আসছে মেইনলি এই পিকটা আর হচ্ছে এই পিকটা, বাকিগুলো যেগুলো আসে হচ্ছে ইম্পিউরিটিস। এটা বাদ দাও, যে বড় পিকটা আসছে সেই পিক গুলো, কারণ 2 ডাইমেনশনাল যখন স্পেকট্রোস্কোপি আঁকা হয় তখন আসলে অনেক ধরনের কোরিলেশন হয়, ছোট ছোট কোরিলেশন, ঠিক আছে? লং বন্ড কোরিলেশন হয়, ছোট ছোট পিক গুলো কিন্তু আসে, ঠিক আছে? ওগুলা ইগনোর করতে হবে। বড় পিক গুলো যেগুলো, যেটা আচ্ছা ইন্টেন্স যে পিক গুলো আছে সেগুলো শুধুমাত্র তোমার হচ্ছে
ধরতে হবে। ইন্টেন্স পিক গুলো তুমি যদি ফলো ডায়াগোনের উপরে, তার মানে আমি যে কর্নার রাখলাম সেই কর্নারের উপরে যে পিক গুলো আসবে সেই পিক গুলোকে তোমাকে অ্যাসাইন করতে হবে। এখন ডায়াগোনাল পিক অ্যাসাইন করার নিয়মটা কি? আমি যে ডায়াগোনটা পেয়েছি, এই যে তোমার মনে করো এই নাম্বার ডায়াগোনাল পিক দেখাচ্ছে, এটা হচ্ছে বি নাম্বার ডায়াগোনাল পিক। আমি কি করব, এই থেকে আমি হচ্ছে একটা ভার্টিক্যাল লাইন এবং একটা হরাইজন্টাল লাইন টানবো স্পেকট্রামের দিকে। ঠিক আছে, যদি একই পিক, খেয়াল করো দুটাই কিন্তু এন নাম্বার প্রোটনকে রিপ্রেজেন্ট করছে, তাই না? দেখো এই লাইনটা যে গেছে দুটাই কিন্তু এন নাম্বার সাথে মিলে গেল। তাহলে আমি কি বুঝবো? তাহলে আমি এই ডায়াগোনাল পিক থেকে বুঝবো যে এই একটা ডায়াগোনাল পিক দুইটা স্পেকট্রামের এই নাম্বার প্রোটনকেই অ্যাসাইন করছে। ঠিক আছে, আর এখন যদি বি নাম্বারে যাও, বি নাম্বার যদি তুমি হচ্ছে ডায়াগোনাল পিকে যাও, ডায়াগোনাল পিকে তুমি যদি একটা হরাইজন্টাল লাইন, অবশ্যই একটা ভার্টিক্যাল লাইন টানো, তুমি দেখতে পারবে কি যে দুইটা লাইনই কিন্তু বি নাম্বার প্রোটনকে ক্রস করেছে, বি নাম্বার প্রোটনকে টাচ করেছে। তার মানে কি, এই যে বি নাম্বার ডায়াগোনাল পিকটা আছে সেটা দুইটা কেমিক্যাল শিফটের বি নাম্বার প্রোটনকে অ্যাসাইন করছে। ঠিক আছে, দুই নাম্বার প্রোটনকে অ্যাসাইন করবে। এটা হচ্ছে তোমার জাস্ট সিম্পলি ডায়াগোনাল পিকের কাজ। ডায়াগোনাল পিক থেকে আমি দেখবো স্কেলিং করে যে তোমার পিক গুলা ঠিক আছে কিনা। কেমিক্যাল শিফটে আমি যে বি এঁকেছি, আমার কেমিক্যাল শিফট দুইটা আঁকতে হবে, একটা দুইটা কেমিক্যাল শিফটে দুইটা বি থাকবে, কারণ সেম কেমিক্যাল শিফট আমি বসাচ্ছি। তো এই বি নাম্বার প্রোটনটা, এই যে বি নাম্বার প্রোটনটা দুজনেই একই জায়গায় এসে মিলিত হলে সেখানে আমি একটা ডায়াগোনাল পিক পাবো। ঠিক আছে, স্কেলিং করে অবশ্যই। আচ্ছা, এখন যাব ক্রস পিকে। আমি জানি যে বি এবং এ নাম্বার প্রোটন একে অপরের সাথে কাপলিং করেছে। যদি কাপলিং করে তাহলে কিন্তু আমার ক্রস পিক পাওয়ার কথা, তাই তো? যদি একে অপরকে কাপলিং করে থাকে তাহলে অবশ্যই আমার একটা ক্রস পিক পাওয়ার কথা। এখন খেয়াল করো তুমি আজকে ক্রস পিকটা পেয়েছি কিনা। ক্রস পিকটা আমি পেয়েছি, তাহলে কোথায় আমি ক্রস পিকটা কিভাবে আঁকবো? ক্রস পিকটা আমি আঁকবো ঠিক একইভাবে, এই যে বি নাম্বার ডায়াগোনাল এবং এ নাম্বার ডায়াগোনাল পিক আছে দুইটাকে আমি স্পেসের মধ্যে ওখান থেকে আড়াআড়ি করে এবং লম্বালম্বি করে আমি যদি পিক আঁকি, যে ক্রস সেকশনটা আছে ক্রস সেকশনে যে আমি যদি কোনো পিক পাই তাহলে বুঝতে হবে এই নাম্বার প্রোটন এবং বি নাম্বার প্রোটন একে অপরকে কাপলিং করেছে। এবং অবশ্যই দেখো একটা পর্যন্ত কাপলিং করেছি, কাপলিং করা মানে কি, কাপলিং করে যে স্প্লিট করবে, স্প্লিট করলে আমি কিন্তু মাল্টিপ্লিসিটি ডাবলেট আর মাল্টিপ্লিসিটি কিন্তু আমি পাবো, তাই না? ম্যাম দুইটাই যদি ইন্টারসেক্ট করে তাহলে সেক্ষেত্রে কাপলিং হবে ম্যাম। এই যে হ্যাঁ, দুজনকে যদি তোমার দুজনকে তোমার হচ্ছে কাপল করতে হবে। যেমন এই যে বি নাম্বার প্রোটন CH3 কে দ্বারা কিন্তু স্প্লিটেড হয়েছে, মানে কাপল হয়েছে হয়েছে বলে কিন্তু সে মাল্টিপ্লিসিটি দিচ্ছে। আবার CH3 ও কিন্তু এই মাঝখানে বি নাম্বার প্রোটন দ্বারা কিন্তু কাপলড কিংবা স্প্লিটেড হয়েছে, যার কারণে কিন্তু সে কি দিচ্ছে, ডাবলেট দিচ্ছে। স্প্লিটেড না হতো, কাপল যদি না হতো তাহলে কিন্তু সিঙ্গেল দিত, তাই তো? সিঙ্গেল দিত, কিন্তু কাপল হয়েছে, স্পিন স্পিন ইন্টারাকশন হয়ে এখানে একটা কাপলিং কনস্ট্যান্ট এসে কাপল হয়েছে কিংবা স্প্লিটেড হয়েছে, পিকগুলা সিঙ্গলেট থেকে স্প্লিটেড হয়ে ডাবলেট হয়েছে কিংবা মাল্টিপ্লেট হয়েছে। এই কারণে দুজনকে যদি কাপল করে সেক্ষেত্রে আমি দেখো ক্রস পিক এখানেও একটা পাচ্ছি, সি নাম্বার ক্রস পিক, এবং ঠিক ডায়াগোনালের অপর পাশে বিপরীত পাশে কিন্তু আমি একটা পিক ক্রস পিক পাচ্ছি। সেটা আমি কিভাবে পেতে পারি? জাস্ট প্রত্যেকটা ডায়াগন থেকে একটা ভার্টিক্যাল যাবে, একটা হরাইজন্টাল যাবে, এই ডায়াগন থেকে একটা হরাইজন্টাল যাবে, একটা ভার্টিক্যাল যাবে। যেখানে ক্রস করবে দুইটা লাইন যখন যেই পাশটা যেই সেকশনটা ক্রস করবে সেখানে একটা ক্রস পিক থাকতে হবে যদি তারা কাপল করে। আর যদি কাপলিং না করে তাহলে আমি কোনো ক্রস পিক পাবো না। ঠিক আছে, বুঝতে পারছো? কারটা প্রশ্ন আছে বলো। আচ্ছা, আজকের মধ্যে শেষ করি একটু, 11টা বেজে যাচ্ছে। তো এইটা হচ্ছে তোমার কোজের বেসিক আইডিয়া। তোমার ছোট ছোট অনেক পিক আসে, ঠিক আছে? এখানে তোমার হচ্ছে মনে করো যে মেশিনের সাথে ইন্টারাকশন, বিভিন্ন ইম্পিউরিটির সাথে তার সাথে ইন্টারাকশন হয়ে কিছু কিছু মানে যেমন আননেসেসারি পিক কিন্তু দেখো আসছে, এই যেগুলো সলভেন্ট থেকে গেলে সেগুলো তোমার হচ্ছে মেইনলি একটু ইন্টেন্স পিক গুলো সাধারণত কাউন্ট করা হয়, একটু ইন্টেন্স পিক। ঠিক আছে, এই হলো তোমার
কোজির ব্যাখ্যা। আর একটু জটিলটা আমরা করবো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। আর একটু জটিলটা আমরা করবো, এটা করানো হয়েছে, জটিলটা আমরা দেখে নিব। ঠিক আছে, আজকে এটা তাহলে তোমার একটু বই ঘাটাঘাটি করো কোজি পর্যন্ত, নেক্সট থেকে আবার একটু জটিল। আজকে প্রশ্ন নিয়ে কারো আজকে পড়ানো কারোর প্রশ্ন আছে? না ম্যাম, একবার পরে দেখি ম্যাম, পরে না পারলে পরে বলবো। আচ্ছা, তোমার কি ফোর্থ ইয়ারে কোচিং করো নাই? আমি পড়ছিলাম ম্যাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখো বই কাব্যের বইটা একটু দেখো, দেখলেই বুঝতে পারবা, অথবা কাছে বই দেখতে পারো। আচ্ছা, আচ্ছা, শেষ করছি তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।